নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে অনেক ল্যাপটপে আপনারা i5 i7 হলে ভালো পারফরমেন্স পাচ্ছেন না, কারণ আপনারা বুঝতে পারছেন না এটা ডুয়েল কোরের প্রসেসর কি কোয়াড কোরের প্রসেসর বা প্রসেসরটা কী পারপাসে বানানো। বাট আপনারা দোকানে যাচ্ছেন, দোকানদার বলছে বা অনলাইন থেকে দেখছেন, কিনে নিচ্ছেন। তো সেই ব্যাপারেই আমি আজকে কথা বলবো। তো চলুন সময় না নষ্ট করে শুরু করা যাক। ইন্টেল কিন্তু একটা খুব বড় প্রসেসরের কোম্পানি, সেটা আমরা সকলেই জানি। তো আমাদের পারফরমেন্স অনুযায়ী কিন্তু ইন্টেল তাদের প্রসেসরগুলোকে কিছু কিছু সিরিজে ভাগ করে দিয়েছে। যেমন ধরুন ইন্টেল সেলরন, ইন্টেল পেন্টিয়াম, ইন্টেল কোর এবং ইন্টেল জিওন। তো আমি যদি ব্যাপারটা আরও আপনাদেরকে ডিটেলসে বলি, ইন্টেল পেন্টিয়াম বা ইন্টেল সেলরন এটা হলো ইন্টেলের একদম বিগিনার লেভেল পারফরমেন্স প্রসেসর। আপনি যদি একদম ইন্টেলের বিগিনিং লেভেলের প্রসেসর ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে ইন্টেল পেন্টিয়াম বা ইন্টেল সেলরন থেকে প্রসেসর পিক করতে হবে। তো এই প্রসেসরগুলো কাদের জন্য বানানো? এই প্রসেসরগুলো বানানো যেসব কাস্টমারদের বাজেট একটু লো হয়, সেই সব কাস্টমারদের উদ্দেশ্যে কিন্তু এই প্রসেসরগুলো মার্কেটে আনা। এই প্রসেসরের যে ল্যাপটপ বা ডেস্কটপগুলো হয়, তারা কিন্তু খুব বেশি পাওয়ারফুল হয় না। তখন তাদের নর্মাল এমএস অফিস, এমএস ওয়ার্ক, নর্মাল কম্পিউটারে যেসব কাজকর্মগুলো হয়, প্রিন্টিং, ছোটোখাটো কোনো কিছু এডিট, ভিডিও নয় অবভিয়াসলি, ইমেজের কথাই বলছি, মুভি দেখা, ইউটিউব, এই সব কাজগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে হয়ে যায়। নেক্সট হলো ইন্টেল কোর সিরিজের প্রসেসর। তো কোর সিরিজ বলতে এখন সবথেকে বেশি এটা ইউজ হয়, এবং এই যে কোর সিরিজের প্রসেসর না, এটা কিন্তু ইন্টেল পেন্টিয়াম বা ইন্টেল সেলরনের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়। তো এগুলো গেমার বা আপনার এডিটার, এইসব লোক কিন্তু বেশিরভাগ এই প্রসেসর ইউজ করে। এগুলো অনেক হেভি, মানে পারফরমেন্স ওরিয়েন্টেড কিন্তু প্রসেসর, ইন্টেল কোর সিরিজের প্রসেসর। নেক্সট কিন্তু ইন্টেল জিওন। তো এই প্রসেসরগুলো কী জন্য বানানো? ইন্টেল জিওন প্রসেসরগুলো কিন্তু ইন্টেল কোর সিরিজের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়। এগুলো ধরুন যারা সার্ভার বা ওয়ার্ক স্টেশন এইসব কাজ তাদের জন্য কিন্তু ইন্টেল জিওন সিরিজের প্রসেসর বানানো। তো আপনারা বুঝতেই পাচ্ছেন আশা করি যে ক্যাটাগরিগুলো কেন বানানো হয়েছে। তো আমি আজকে কথা বলবো ইন্টেল কোর সিরিজের ব্যাপারে, কারণ ইন্টেল কোর সিরিজটা সবথেকে বেশি ইউজ হয়, এবং এডিটিং বলুন বা গেমিং বলুন বা নর্মাল ডেলি লাইফের খুব ভালো পারফরমেন্স বলুন, ইন্টেল কোর সিরিজ থেকে কিন্তু আমরা পেয়ে যাই। তো আমরা আজকে কথা বলবো ইন্টেল কোর সিরিজের উদ্দেশ্যে। তো চলুন আগে দেখে নিই। আমরা কথা বলবো কোর সিরিজের প্রসেসর নিয়ে। এবার কোর সিরিজের মধ্যে কী আছে? i3, i5, i7 এবং i9। তো আপনারা এইটুকুনি তো বুঝতেই পাচ্ছেন, i3 থেকে i5 বেশি পাওয়ারফুল, i5 থেকে i7 বেশি পাওয়ারফুল, i7 থেকে i9 বেশি পাওয়ারফুল, কারণ এদের নাম্বার বা ডিজিট বেশি। ধরুন আপনি একটা i5 প্রসেসর নেবেন বা i3 প্রসেসর নেবেন বা i7 প্রসেসর নেবেন, সেটা আপনি ডিসাইড করে নিয়েছেন। এবারে দেখবেন প্রসেসরের পাশে অনেক কিছু নাম্বার, কিছু সংখ্যা, কিছু ডিজিট লেখা থাকে। তো আমি কথা বলবো সেইটা নিয়ে, সেটাই ডিসাইড করবে যে আপনার প্রসেসরটা কীরকম বা কীরকম পারফরমেন্স আপনি এখান থেকে পাবেন। তো প্রথমেই ধরুন আপনি ডিসাইড করেছেন i7 একটা প্রসেসর নেবেন। নর্মালি আমি আপনাদের বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। দেখুন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টেল কোর i7-6700K। তো আপনি কী করে বুঝবেন যেগুলো কি? এগুলোর নাম আমি আপনাদেরকে আগে বলি। দেখুন ইন্টেল কোর ব্র্যান্ড, i7 ব্র্যান্ড মডিফিকেশান, মানে কি সিরিজের প্রসেসর, i3 i5, তো সেটা ডিসাইড করছে। তারপরের যে অক্ষরটা থাকবে জেনারেশান ইন্ডিকেটার, মানে এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কত জেনারেশানের প্রসেসর। দেখুন 6700K, তো এটা 6 জেনারেশনের একটা প্রসেসর। তারপর দেখুন কে, প্রোডাক্ট লাইন সাফিক্স, তো এইটা হলো টোটাল প্রসেসরের পাশে যে জিনিসগুলো লেখা থাকে সেগুলোর মানে। এবার আমি যদি জিনিসটাকে আপনাদেরকে আরও ইজিলিভাবে বোঝাই, তাহলে দেখুন জিনিসটা কিছুটা এরকম দাঁড়াবে। দেখুন ইন্টেল ম্যানুফ্যাকচার, কোর লাইন ম্যানুফ্যাকচারড প্রসেসর, মানে যেমন সেলরান আছে, এটা কোর সিরিজের প্রসেসর, সেটা ইন্ডিকেট করছে। i7, তো এটা আপনারা জানেনই, i7 9700K, তো 9700 মানে এটা 9 জেনারেশনের প্রসেসর। তো প্রথমে যেটা থাকবে সেটা হলো জেনারেশন ডিসাইড করবে, যেটা কোন জেনারেশনের প্রসেসর। আর লাস্টে কেপ, এইটা হলো মেন, এটাকে আমরা বলতে পারি ফিচার্স। এটা দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার প্রসেসরটা আপনাকে কী কী ফিচার্স প্রোভাইড করবে। তো এখন 11 থেকে 12 জেনারেশনের প্রসেসরই মার্কেটে আছে। বন্ধুরা i7 নিন, i5 নিন বা i3 নিন, মেন কিন্তু এই সাইডের এই দুটো নাম্বার, এই যেমন 9700K, এইটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তো আমি আপনাদেরকে আজকে সেই জিনিসটাই বলবো যে কী করে বুঝবেন ডুয়েল কোর বা কোয়াড কোর কি আপনাদের প্রসেসরের ফিচার্স কী। দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন i7-1065G7, তো
তো সেক্ষেত্রে এখানে 10 মানে 10 জেনারেশান, এখানে কিন্তু 10 জেনারেশান, একদম প্রথমের অক্ষর মানে ভাববেন না যে এটা 1 জেনারেশান, এরকম না, 1-এর পরে 0, 10 জেনারেশান। 10 জেনারেশানের প্রসেসর G7, মানে কি ডিসাইড করছে? ফিচার্স। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে জেনারেশান কীভাবে বুঝবেন। তো সবসময় আমি যেটা বলবো, লেটেস্ট জেনারেশানের প্রসেসর ইউজ করার চেষ্টা করবেন। এবং এরপরে আসি একদম লাস্ট যে অক্ষরটা থাকে, যেমন জি, কে, ইউ, মানে যেটা প্রসেসরের ফিচার্স প্রোভাইড করে বা বোঝায় কি ফিচার্স, তো সেটা নিয়ে কথা বলবো। এটাই কিন্তু মেন জিনিস বন্ধুরা, তো ভালো করে শুনবেন। তো যদি কোনো প্রসেসরের শেষে কে লেখা থাকে, তাহলে ভাববেন সেই প্রসেসরটা ইজিলি ওভারক্লকড হবে, মানে খুব পাওয়ারফুল প্রসেসর সেটা কিন্তু হবে। মানে ওভারক্লক বলতে কি, যে প্রসেসরের যে ক্ষমতা না, একদম পুরোপুরি সেই লেভেলের পারফরমেন্স পাবেন, সেই ক্ষমতা অনুযায়ী পারফরমেন্স পাবেন, বা তার উপরে গিয়েও কিছুটা পারফরমেন্স আপনাকে দেবে। যদি বাংলায় একটা কথা আছে না, রস নিগড়ে নেওয়া, তো সেরকম পারফরমেন্স দেবে। এরপরে যদি কোনো প্রসেসরের পাশে লেখা থাকে এইচ, তাহলে কী ভাববেন? হাই পারফরমেন্স গ্রাফিক্স, মানে সেই প্রসেসরটা গ্রাফিক্যালি অনেক বেশি পাওয়ারফুল। এরকম আবার কিছু কিছু ল্যাপটপে দেখবেন লেখা থাকবে এইচকে। তো এইচকে মানে কি? নর্মালি কে কী বললাম, ওভারক্লকড, আর এইচ হাই পারফরমেন্স গ্রাফিক্স, তো দুটো অ্যাড করলে ওই সিপিইউটা প্রসেসর ওভারক্লকড হবে এবং গ্রাফিক্স মানে যে প্রসেসরটা আছে সেটা গ্রাফিক্যালি অনেক স্ট্রং হবে। তো এবার যে প্রসেসরটা আছে সেটা হলো এইচকিউ। এইচকিউ কি ডিনোটস করছে? এইচ মানে নর্মালি হাই পারফরমেন্স গ্রাফিক্স, কিউ মানে কোয়াড কোর, মানে ওটা কিন্তু ডুয়েল কোরের প্রসেসর না, কোয়াড কোরের প্রসেসর। এরপরে কিছু প্রসেসরের শেষে দেখবেন লেখা থাকবে ইউ। ইউ মানে কি? আলট্রা লো পাওয়ার। আর কিছু প্রসেসরের পাশে দেখবেন লেখা থাকবে ওয়াই, তার মানে এক্সট্রিম লো পাওয়ার। তো ভালো করে শুনবেন, এই ইউ এবং ওয়াই প্রসেসরগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো যখন দোকানে আপনি i5 i7 কিনতে যাবেন না, তো ভাবছেন i5 i7 তো পাওয়ারফুল প্রসেসর, কিন্তু ওরা না ওই ইউ প্রসেসরগুলো আপনাকে পুরে দেবে, কারণ ওগুলো ডুয়েল কোরের প্রসেসর না। সব যে ইউ প্রসেসর ডুয়েল কোরের প্রসেসর সেরকম না, বাট বেশিরভাগ যেসব প্রসেসরের পাশে ইউ লেখা থাকে না, সেগুলো ডুয়েল কোরের প্রসেসরই হয়। আর সবথেকে বড় কথা, এটা অনেক লো পাওয়ারফুল প্রসেসর, মানে কম পাওয়ার, মানে পাওয়ারটা অনেক কম লাগে সেই প্রসেসরে। তো সেক্ষেত্রে এটা কিন্তু এক্সট্রিমলি পারফরমেন্স আপনাকে দেবে না। তো এবার কিছু প্রসেসর মার্কেটে কদিন আগে খুব মানে পপুলার হয়েছিল, যাদের শেষে লেখা ছিল এফ। এফ মানে কি? যে সেই প্রসেসরের মধ্যে কোনো গ্রাফিক্স নেই, বাইরে থেকে আপনাকে গ্রাফিক্স কার্ড লাগাতে হবে, নাহলে কিন্তু প্রসেসর মানে পারফরমেন্স একদমই পাবেন না। এখন যে নতুন প্রসেসর, একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম i7-10065G7, তো সেরকম যে জি ডিনোট করছে কি, এই প্রসেসরের মধ্যে এন্ডভিল গ্রাফিক্স আছে, মানে কিছু কিছু গ্রাফিক্সের কাজও কিন্তু আপনি এই প্রসেসর দিয়ে করে নিতে পারবেন, এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড না লাগালেও মোটামুটি কাজ চলে যাবে। এতক্ষণ আমি কিন্তু ল্যাপটপের প্রসেসর নিয়ে কথা বলছিলাম, তো এবার আসি ডেস্কটপের প্রসেসর নিয়ে। তো ডেস্কটপের প্রসেসরের কমপ্লিকেশান অনেকটা কম, তো সেক্ষেত্রে বেশি কিছু আমি বলবো না, কিছু দু একটা উদাহরণই আমি দেবো। যেমন ধরুন, ডেস্কটপের প্রসেসরের পাশে যদি লেখা থাকে টি, তাহলে ভাববেন যে অনেক কম পাওয়ার লাগবে সেই প্রসেসরটা রান করাতে গেলে। এবার আবার কিছু প্রসেসরের পাশে যদি লেখা থাকে পি, তাহলে ভাববেন সেটা গ্রাফিক্স অনেক কম আছে, সেই প্রসেসরের গ্রাফিক্স অনেকটা কম। এবার কিছু প্রসেসরের পাশে যদি লেখা থাকে আর, তাহলে কী ভাববেন? হাই গ্রাফিক্স পারফরমেন্স কিন্তু সেই প্রসেসরটা দেবে, যেমনটা আমাদের এইচ দিত ল্যাপটপ সেগমেন্টে। এবার মেন ডেস্কটপ সেগমেন্টের যে প্রসেসর, যেটা খুব পাওয়ারফুল, সেটা হলো এক্স। এক্স যদি কোনো প্রসেসরের পাশে লেখা থাকে, তাহলে ভাববেন এর অনেক বেশি এর কোর্স আছে, মানে কোর মানে অনেক বেশি কোরের প্রসেসর সেটা, এবং এর দাম অনেক বেশি এবং অনেক হাই পারফরমেন্স কিন্তু এই প্রসেসর আপনাকে দেবে। এরপরে আসি XE, জিনিসটা একই বাট এক্সট্রা একটা ই অ্যাড করে দেওয়া হয়েছে, সেটা হলো এক্সট্রিম এডিশন। এই এক্সট্রিম এডিশন মানে কি? এটা কিন্তু পাওয়ারফুল প্রসেসর এখনও পর্যন্ত ডেস্কটপ সেগমেন্টে, এবং এটা কিন্তু এখনও পর্যন্ত i9-এর মধ্যেই আছে। হ্যাঁ, এবং i9-এর সব সিরিজে না, কিছু কিছু সিরিজে কিন্তু এই XE এডিশন আছে। তো এটা ওই 8K রেন্ডারিং, 8K গেম যদি খেলতে চান, মানে আলট্রা 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 লেভেলের পারফরমেন্স যদি পেতে চান, তাহলে এই প্রসেসর আপনাদেরকে সেই পারফরমেন্স দিতে অনেক হেল্প করবে। তো চলুন, আপনারা তো বুঝেই গেলেন জিনিসটা কি, আশা করি আমি বোঝাতে পারলাম। তো তারপরও আমি লাস্ট একটা কথা বলছি, লেটেস্ট জেনারেশনের প্রসেসর ইউজ করার চেষ্টা করবেন। ধরুন, উদাহরণ দেওয়ার জন্য আমি একটা জিনিস বলি। ধরুন আপনি একটা ল্যাপটপ দেখছেন যেটাতে i5 10 জেনারেশনের প্রসেসর আছে, আর একটা ল্যাপটপ দেখছেন i7 3rd জেনারেশনের প্রসেসর আছে, তাহলে কোনটা বেশি পাওয়ারফুল হবে? তো অনেকেই ভাবছেন i7 মানে i7 বেশি পাওয়ারফুল হবে, একদমই না। i7 ওটা 3rd জেনারেশন, মানে জেনারেশন কিন্তু অনেকটা পুরনো, এটা i5 10 জেনারেশন, তো অবভিয়াসলি i5 10 জেনারেশন অনেক বেশি পাওয়ারফুল হবে। তো সবসময়
ওটা মাথায় রাখবেন আর লেটেস্ট জেনারেশনের প্রসেসর ইউজ করার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস বন্ধুরা, যেখানে লেখা থাকবে যে কত ন্যানোমিটারের প্রসেসর, 7 ন্যানোমিটার, 14 ন্যানোমিটার, 32 ন্যানোমিটার, এরকম ন্যানোমিটার থাকে। তো এই জিনিসটা কি, যত লেটেস্ট জেনারেশনের প্রসেসর হবে না তত কিন্তু এনএম কমবে। মানে ধরুন 14 ন্যানোমিটার, 7 ন্যানোমিটার, মানে 14 ন্যানোমিটারের যে প্রসেসর তার থেকে 7 ন্যানোমিটার অনেক বেশি আপডেটেড প্রসেসর। কেন? দেখুন, দুটো ট্রানজিস্টার, ধরুন একটা ট্রানজিস্টার, দুটো ট্রানজিস্টারের মাঝখানে যে গ্যাপ, ঠিক আছে, 14 ন্যানোমিটারের প্রসেসর ধরুন এতটা গ্যাপ, তো সেইখানে যখন ডাটা ট্রান্সফার হবে তো নর্মালি পাওয়ার অনেক বেশি লাগবে, ডিস্টেন্স বেশি, সময়ও বেশি লাগবে ডাটা ট্রান্সফার হতে। যখন 7 ন্যানোমিটারের ধরুন ট্রানজিস্টারের মধ্যে গ্যাপ কমে গেল 7 ন্যানোমিটারে, এরকম হয়ে গেল, তো কী হবে, পাওয়ার অনেক কম লাগবে ডাটা ট্রান্সফার হতে, তো প্রসেসরটা অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্ট হবে এবং ডাটা অনেক ফাস্ট ট্রান্সফার হবে। তো বুঝতেই পাচ্ছেন কেন লেটেস্ট জেনারেশনের প্রসেসর ইউজ করার কথা আমি বলছি। তো চলুন আজকে এ পর্যন্তই। স্টে সেফ, স্টে হেলদি, বাই বাই।